সাধারণত যারা প্রধানমন্ত্রী হন, বড় বড় পদপদবী থাকেন, এইভাবে ফুটপাত থেকে তাদের জন্য চাঁদা কালেকশন করে দিতে হবে এরকম ভিক্ষুক প্রধানমন্ত্রী বোধহয় ইউরোপে আমেরিকাতেও নেই। তো কাজেই যখন কোনো একটা কালেকটিভ চাঁদাবাজির কথা যদি বিরোধী দল বলে যে প্রধানমন্ত্রীও এই চাঁদাবাজির অংশীদার, ইট মিনস আমরা অ্যাজ এ নেশন দেউলিয়া হয়ে পড়েছি, এবং এই দায় থেকে বিরোধী দলও বাঁচে না। বাংলাদেশের বাস্তবতাটা কি? রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকেন তাদের আশ্রয় প্রশ্রয়ই কিন্তু এই চাঁদাবাজিটা হয়। রাজনীতির চেনার সমীকরণগুলো যেন আবার বদলাতে শুরু করেছে। যে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছিল, আজ তারা মুখোমুখি অবস্থানে। সংস্কারের প্রথম দফার সঙ্গে গাদ্দারি আর ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে খোদ সরকারের দিকেই এখন আঙুল তুলছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ এবং দেশজুড়ে চাঁদাবাজি দখলবাজির মহোৎসব নিয়ে রাজপথ ও সংসদ উত্তপ্ত। বিরোধী দলীয় নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন, মানুষ এখন আপনাদের বলে চাঁদাবাজি দল। একদিকে যখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সরকারের পারফরমেন্সের উপর মধ্যবর্তী নির্বাচনের শর্ত জুড়ে দিচ্ছে, অন্যদিকে তখনই সুশীল সমাজ সতর্ক করে বলছে পুরনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি কোন পথে? স্বৈরাচারের সেই পুরনো গন্তব্যে, নাকি সম্ভাবনার নতুন কোনো ভোরে? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক। ধন্যবাদ। সে সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে আমরা যে বাস্তবতা দেখছি, যেমনটি বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির বিএনপিকে উদ্দেশ্য করে বলল যে আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল, এবং বিএনপির ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলেছেন তিনি। এবং এই যে গাদ্দারি, চাঁদাবাজির দল কিংবা বিশ্বাসঘাতকতা, এগুলো কি রাজনীতির বাস্তবতা নাকি ন্যারেটিভ? এটা ন্যারেটিভ, বাস্তবতা নয়। এখানে আসলে এখনো পর্যন্ত যারা আমজনতা, তারা কেউ সিদ্ধান্ত নিয়ে বলতে পারছে না যে জামাতের আমির আসলে সত্য কথা বলছেন ফ্রম হিজ হার্ট, নাকি রাজনীতির যে স্বাভাবিক কৌশলতা রয়েছে বা আমাদের দেশের ট্র্যাডিশন রয়েছে মাঠ জমানো, তো এরকম ব্লেম গেম করা, সেটা তিনি করছেন। অথবা মানুষ প্রশংসা করতে পারছে না, বরং মানুষ যেটা বলার চেষ্টা করছে যে সবাই যেটা বলছে আমি এবং মামুদের বা আমাদের এবং মামুদের যে সরকার, পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে, এখানে সব কিছু আসলে ভাগাভাগি করে হচ্ছে। এখন চাঁদাবাজি এটাও ভাগাভাগি করে হতে পারে, কোনো কারণে ভাগে টান পড়তে পারে, টান পড়ার কারণে মেজাজ গরম হয়ে গেছে যে আমার তো 10 টাকা পাওয়ার কথা, তো এখানে 2 টাকা কেন এলো। তো এটা একটা বিশাল সাম্রাজ্য। একমাত্র দেখলাম যে জামাতের যে একজন সংসদ সদস্য আছেন কারওয়ান বাজার, তো তিনি বললেন যে প্রতি মাসে কারওয়ান বাজারের মুরগির যে দোকান, সেই মুরগির দোকানগুলো থেকে 60 লাখ টাকা নাকি চাঁদা আসে। তো মুরগির দোকান হলে গরুর দোকানে কত আসে, মাছের দোকানে কত আসে? একমাত্র কারওয়ান বাজারে বলা হয়ে থাকে যে প্রতি মাসে প্রায় 20 কোটি টাকারও উপরে চাঁদাবাজি হয় শুধু কারওয়ান বাজার থেকে। তো ইটস এ হিউজ বিজনেস। যারা করে তাদের আসলে আর কোনো কিছু করতে হয় না। আমার পাশে একজন সম্মানিত ভাইস চ্যান্সেলর আছেন, তো তিনি যদি এরকম কোনো চাঁদাবাজকে দেখেন যার 10 কোটি টাকা ইনকাম, সে মাঝে মধ্যে চিন্তা করবেন আর বাসায় যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বের করে দেখবেন যেগুলো কেন, এগুলো দরকার কী ছিল, এগুলো কি প্রয়োজন ছিল। আমি এরকম ভাইস চ্যান্সেলর না হয়ে কারওয়ান বাজারের যে ওটা যদি হতাম তাহলে কেমন হতো। ওনার কোনো বডিগার্ড নেই, কোনো আর্মস নেই, তারপর সে যে রাস্তাঘাটে চলে তার সামনে পিছনে কোনো গাড়ির প্রোটোকল থাকে না। কিন্তু এই ঢাকা শহরে অনেক চাঁদাবাজ আছে, সামনে 10টা মোটরসাইকেল, পিছনে 10টা মোটরসাইকেল, তাদের হুকুমে অনেকের জান পর্যন্ত চলে যায়, জীবিকা চলে যায়। তো এগুলো ধরেন আমাদের মতো যারা আমজনতা, আপনি আমি বা ভিসি সাহেব আছেন, তো আমাদের সহ্য হতে পারে, কিন্তু জামাতের আমিরের তো সহ্য হবে না। তিনি তো একজন পলিটিক্যাল মানুষ, তার চোখের সামনে সে মমতাজের গানের মতো বুক ফেটে যাচ্ছে, আমার চোখের সামনে বউ নিয়ে তুমি চলে যাচ্ছ, আমার এটা সহ্য হচ্ছে না।
তো এটা যে আসলে কোনটা অভিনয় আর কোনটা যে অরিজিনাল, এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু ঘটনা হলো কি, এতে করে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই ক্ষতি হচ্ছে এই ধরনের ব্লেম গেম করার জন্য। সরকার যদি সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করে, অর্থাৎ দেখা গেল যে কারণ বাজারে চাঁদা আদায় হচ্ছে, কিন্তু এটা প্রধানমন্ত্রী এবং তার যারা লোকজন আছে সেটার সঙ্গে তারা অংশীদার, এটাকে বলা হয় কালেকটিভ চাঁদাবাজি। তো এই ধরনের যদি কালেকটিভ চাঁদাবাজি হয়, তাহলে তো আর সরকারের কোনো ভবিষ্যৎ নেই, এবং বিরোধী দলের একটা বিরাট ফরজি আইন দায়িত্ব হলো এই বিষয়গুলো প্রতিহত করা। এবং এটার সম্ভাবনা 0.01%ও নেই। সাধারণত যারা প্রধানমন্ত্রী হন, বড় বড় পদ পদবি থাকেন, এইভাবে ফুটপাত থেকে তাদের জন্য চাঁদা কালেকশন করে দিতে হবে, এরকম ভিক্ষুক প্রধানমন্ত্রী বোধহয় ইউরোপে আমেরিকাতেও নেই। তো কাজেই যখন কোনো একটা কালেকটিভ চাঁদাবাজির কথা যদি বিরোধী দল বলে যে প্রধানমন্ত্রীও এই চাঁদাবাজির অংশীদার, ইট মিনস আমরা অ্যাজ এ নেশন দেউলিয়া হয়ে পড়েছি, এবং এই দায় থেকে বিরোধী দলও বাঁচে না। সেক্ষেত্রে ধরুন যেটা হয় সেটা হলো যে সরকারের দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে। দলের বিএনপিটা বিরাট দল, 5 কোটি লোকজন আছে, তা 5 কোটি লোকের মধ্যে তো 1 কোটি চাঁদাবাজ থাকতেই পারে। এটা কি আছে আমাদের দেশের যে অভ্যাস, গ্রামে যদি আমরা যারা বসবাস করছি, প্রতি বছরই আইল, ক্ষেতের যে আইল আছে একটু একটু করে সরতে থাকে, যার ক্ষমতা বেশি সে একটু করে ধাক্কায় ধাক্কায় আইল সরাতে থাকে। তো এই যে অন্যের জিনিস দখল করা, খুব সহজে অন্যের জিনিস পাওয়া, আপনার কাছে এটা খুব আকর্ষণীয় জিনিস আছে, এটাকে বিনা পরিশ্রমে হাসিল করা, এটা বাঙালির একটা সহজাত চরিত্র। কাজে বিনা পরিশ্রমে এই যে চাঁদাবাজির যে একটা ট্রেন্ড এটা চালু হয়ে গেছে, এটা রক্তের মধ্যে বহু মানুষের মানে আশিস শিশুকের উল্লাসে, সেরকম বহু মানুষের উল্লাসের কারণ হয়ে গেছে। আরও চাঁদা চাই, আরও সুন্দর করে চাঁদাবাজি করতে চাই, ভীষণ রকমভাবে চলছে। এখন এটার সঙ্গে যদি সরকারকে এটা ব্লেম করলে হবে না। ফার্স্ট থিং হলো, যদি সরকারের আগেই বললাম কর্তা ব্যক্তি যদি জড়িত থাকে, ওভাবে তথ্য প্রমাণ সহকারে বলতে হবে। দ্বিতীয়ত হলো যে সরকারের কর্তা ব্যক্তি জড়িত না, দলের দুষ্ট এবং খারাপ বাজে লোকগুলো জড়িত, সেক্ষেত্রে অভিযোগ করতে হবে টু দি পয়েন্ট, গুলিস্তানে এই লোক চাঁদা আদায় করছে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই যে নাম বলে দিচ্ছি, আপনি তাদেরকে গ্রেপ্তার করুন। প্রধানমন্ত্রী যেমনটি ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, সেটি আসলে বাস্তবে কতটা কঠিন? এটা কিছুই হয় না, টুটি চেপে তো দূরের কথা, মানে একটা টুটি তো মানে হলকম চেপে ধরা, গলা চেপে ধরা, গলা চেপে তো ধরা দূরের কথা, মানে এই যে দুর্নীতির যে হাতের আছে বা নখের উপরে চুলকানি দেয় না, খুসখুসানি করে, চুলকানি করে, কসলা কসলি করে, হ্যান্ডশেক করে, ওই পর্যায়ে এখন আমরা যেতে পারিনি। বরং এটা এত বিভৎস মারাত্মকভাবে বাড়ছে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা দুর্নীতিবাজ, তাদের স্পর্ধা এমন বেড়ে গেছে, এরা সবাই যেন আজরাইল হয়ে গেছে, এরা সবাই ইবলিসের বাপ হয়ে গেছে। এদের অত্যাচার, এদের জুলুমে সারা বাংলাদেশের মানুষের মানে যে বলা রীতিমতো হাহাকার। যাদের সরকারি অফিসে কাজকর্ম আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, এবং তারা সবাই কিন্তু বর্তমান সরকারের দোষারোপ করছে যে এই সরকার ক্ষমতা আসার পর এই দুর্নীতিটা দুর্নীবিত হয়ে গেছে, মানে এটা অপ্রতিরোধ্য, ঠেকানো যাচ্ছে না। এবং ক্রমশ দুর্নীতিবাজদের যে উল্লাস এবং তাদের যে নৃত্য এবং তাদের যে দাম্ভিকতা এমনভাবে বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি পাবলিক অফিস। পাবলিক অফিস থেকে কাঙ্ক্ষিত যে আমি সেবা পাবো, সেই সেবার ধারের কাছে যাচ্ছে না। মনে হচ্ছে যে সরকারি অফিসগুলোতে ঘুষ দেওয়ার জন্য, ওদের বেতন ভাতা দেওয়ার জন্য, মানে ওদের কৃতদাস হিসেবে বোধহয় আমরা জনগণ, আমাদের জন্ম হয়েছে ওদের কৃতদাস হওয়ার জন্য। এই যে একটা ট্রেন্ড, এটা চালু হয়ে গেছে সেই গত 3 মাসে, মানে আজকে 91 দিন সরকারের বয়স। এই 91 দিনেই কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে চলে আসছে। এখন সরকার শুধু ওই যে টুটি চেপে ধরবে, গলা চেপে ধরবে, চুল ধরে খামচি দেবে, মুখের গাল ধরে টানবে, এই ধরনের কথাই হবে না। এখন ডাইরেক্ট ফায়ার করতে হবে একেবারে, যেটা ওই আগে বার যখন বেগম জিয়া আসছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট, এখন অপারেশন ক্লিন হার্ট ইংরেজিতে বললে হবে না, এখন বলতে হবে অপারেশন কলিজা পরিষ্কার। একটা কলিজা, গিলা, নাড়ি ভুঁড়ি সব পরিষ্কার করতে হবে। সব প্রশ্ন আসে যে সরকার ততটা হার্ড লাইনে যেতে পারবে কিনা। আমি সে আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যেমনটি গোলাম মাওলা রনি বলছিল যে আসলে বিরোধিতা সত্যিকার অর্থে চলছে কিনা সেটি একটি প্রশ্ন। তাহলে কি রাজনৈতিক অঙ্গনে আমরা সরকার কিংবা বিরোধী দলের মাঝে যে বিরোধিতা দেখছি, সেটি কি লোক দেখানো, ভেতরে ভেতরে কি আসলে স্বার্থের দ্বন্দ্ব চলছে? ধন্যবাদ আপনাকে, এবং রনি ভাই আছেন আমাদের সাথে, এবং দর্শক যারা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আসলে বাংলাদেশে একটা 15ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা সরকার গঠন করেছে। বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসীন হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট মানে বিরোধী দলের অবস্থানে আছে। এখন আপনি যে কথাটি বললেন এবং একটু আগে গোলাম মোল্লা রনি ভাই যে কথাগুলো বললেন, বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি এটা বাংলাদেশের একটা বাস্তবতা। 3 মাসে হয়েছে এটা না, একটা ধারাবাহিকতা এসেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে যখন একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদেরকে অনেক আশাবাদ দিয়েছিলেন, আমাদের দেশের একটা রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন এবং সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সরকারের আমলেও কিন্তু যারা এই সরকারের সময়ে আমরা এখন নবীন রাজনৈতিক দল হিসাবে যাদেরকে দেখছি, সেই সময় যারা ছিলেন তারাও কিন্তু দুর্নীতির সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়িয়েছিলেন এবং এটা আমরা জেনেছি এবং উপদেষ্টাদের মধ্যে কারো কারো বিরুদ্ধেও কিন্তু বড় রকমের অভিযোগ উত্থাপিত হয়েছে। ফলে দুর্নীতি ধারাবাহিকভাবেই আমাদের দেশে চলমান। তবে এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রত্যাশার জায়গাটা সরকার এখনো পূরণ করতে পারেনি। 3 মাসে যে সরকারকে আমরা যে বলবো যে দুর্নীতি তারা যে আমাদেরকে অঙ্গীকার করেছিলেন, তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা তারা বলেছিলেন, সেই জিরো টলারেন্সের যে দৃশ্যমান বাস্তবতা সেটা আমরা এখনো দেখিনি। ফলে দুর্নীতি এই বাংলাদেশে এখনো আছে এবং এই দুর্নীতি চলছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করি যে 3 মাসে সরকার অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। আগামী দিনে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার এবং জনগণের কাছে যে মানে প্রতিশ্রুতি দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী এই দুর্নীতির বিরুদ্ধে লাগাম টেনে ধরার তারা চেষ্টা করবেন, এটা এক। আর দ্বিতীয় কথা হলো জামাতে ইসলামী যে কথাটি বলেছেন, জামাতের আমির যে কথা বলেছেন এবং তারা যে কথার মধ্য দিয়ে প্রতিনিয়ত বিএনপিকে চাঁদাবাজ বা চাঁদাবাজির দল এখন মানুষ বলে, এই কথা জামাতে ইসলামী এখন নতুন করে বলে নেই। নির্বাচনের আগেও এই কথাটা বিএনপির বিরুদ্ধে তাদের নির্বাচনী প্রচারণার প্রধান কৌশল ছিল এই কথা। এবং এই কথা শোনার পরেও, তাদের কাছ থেকে শোনার পরেও মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে এবং আমি বলছি যে বিএনপি জামাতে ইসলামের সেই কথাটা তখন হয়তো মানুষ পুরোপুরি আমলে নেয়নি। আর আজকে আমরা যেটা দেখছি যে বিএনপিকে চাঁদাবাজির দল এই দেশের মানুষ বলতে শুরু করেছে, যে এটা জামাতে ইসলামের আমির হয়তো বলতে শুরু করেছেন। বাংলাদেশের বাস্তবতাটা কি? রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকেন তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু এই চাঁদাবাজিটা হয়। আজকে সরকারি দল 213 আসনে তাদের মন্ত্রী এমপি আছে, সারা দেশে সরকার আছে এবং তারা একটা সুযোগ নিচ্ছে। কিন্তু চাঁদাবাজিকে নরমালাইজ করার কোনো সুযোগ আছে? কোনোভাবেই না, কোনোভাবেই নেওয়ার সুযোগ। ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশের প্রবণতাটা হচ্ছে বিরোধী দল বলছে যে তারাই হচ্ছে সাধু মানুষ আর সব করছে সরকার, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা না। আপনি সুবর্ণচরে সেদিন কালকেও তো দেখেছেন, তাই না? দেখেছেন ইভেন যারা এই কথা বলছে তারা স্কুলের ঘরও পর্যন্ত ভাড়া দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেখানে যাদের ক্ষমতার বলয়টা আছে, যেখানে বিরোধী দলের মানে যারা মানে এমপি মহোদয়েরা আছেন তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তাদের নির্বাচনী এলাকাতে নানা রকমের চাঁদাবাজি সহ অপকর্ম তারা নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে চাঁদাবাজিকে কোনোভাবেই আপনি রিকগনাইজ করা, সেটা সরকারি দলই করুক বা বিরোধী দলের লোকেরাই করুক, কোনোভাবেই এটিকে আপনি তো একটাকে দিয়ে আরেকটাকে মানে জাস্টিফাই করতে পারবেন না। এটা দায়িত্ব হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের এটা নিয়ন্ত্রণ করা, জনজীবনে স্বস্তি নিশ্চিত করা, মানুষ যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরকে একটা নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব। এবং সরকার সেই কাজটা করছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রেও আমরা বলবো যে সরকারের এই পর্যন্ত আমরা কিন্তু খুব দৃশ্যমান যে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য করছেন সেটা না। আমরা এর আগে দেখেছি যে বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কিন্তু অনেক রাজনৈতিক দলের, এখনও তারা টুকটাক করছেন এটা, কিন্তু সেই সময় কিন্তু যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাংগঠনিক। কিন্তু ক্ষমতার বলয়ে দুর্নীতি সেটি থেকে পরিত্রাণ পাবার পথ কি, সে প্রশ্নটি রাখছি। বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল।
আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক অঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি তো চলছেই, সেই সঙ্গে প্রধানমন্ত্রী বললেন ষড়যন্ত্র হলে জনগণই জবাব দেবে। আবারও ষড়যন্ত্রের যে আশঙ্কা করা হচ্ছে, আসলে কি রাজনীতির নেপথ্যে এমন কোনো ষড়যন্ত্র চলছে কিনা? আচ্ছা দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আমাদের অনেক সময় রাজনীতিবিদরা যে সমস্ত কথা বলেন এর মধ্যে রেটরিক থাকে, পলিটিক্যাল রেটরিক থাকে, এবং প্রতিপক্ষকে নিজের অবস্থান দেওয়ার জন্যও নানা কৌশল অবলম্বন করা হয়। আপনি দেখেন যে বিরোধী দল আমাদের জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন ইত্যাদি নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত সরকারকে নানা ধরনের মানে বলবো এক ধরনের সতর্কবাণী তারা উচ্চারণ করছেন। রাজপথে ফয়সালা হবে, আবার একটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হবে, এমনকি আপনি একটু আপনার শিরোনামের মধ্যে দেখলাম যে মধ্যবর্তী নির্বাচন। কিন্তু বিরোধী দলের ওই ধরনের কথাবার্তার জবাবে সরকারি দলের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে প্রধানমন্ত্রী খুব বেশি প্রতিক্রিয়া তিনি দেখান না। এবং বাংলাদেশের মানুষের যেটা একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী সংসদে কম কথা বলেন, এটা কিন্তু আমাদের চোখে কিন্তু মারাত্মক রকম লাগে। কারণ আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এত কম কথা কখনো বলেন না, অনেক বেশি কথাই বলতেন সবসময়, কিন্তু আমাদের চোখে এটা লাগে। তো ফলে আমাদের দেখা যায় যে এই যে বিরোধী দল যে ধরনের হুমকি ধমকি সরকারকে দিচ্ছে যে রাজপথে ফয়সালা করে ফেলবে বা লন্ডনের টিকিট করে রাখার জন্য হুমকি ধমকি, বিপরীত দিকে আমাদের প্রধানমন্ত্রী তো প্রতিক্রিয়া দেখান নাই, বিএনপির প্রতিক্রিয়াও এই সমস্ত ক্ষেত্রে একটু কম। তো অনেকেই মনে করেন যে এটা এক ধরনের বিএনপির দুর্বলতা কিনা। ফলে আমাদের রাজনীতিতে মাঠ গরম করার রাজনীতি এক ধরনের সবসময় থাকে, এবং এটা আমাদের দেশে না, সব জায়গাতেই এই রাজনীতির ক্ষেত্রে এইগুলো থাকে। ফলে প্রতিপক্ষকে সবসময় আপনি সংসদে কেবলমাত্র আপনি প্রতিপক্ষের বিরুদ্ধে যৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে প্রতিপক্ষের উপর আপনার মানে কি বলবো শ্রেষ্ঠত্ব বজায় রাখা যায় এরকম না, রাজনীতির মাঠেও অনেক ধরনের বক্তব্য রাখা যায়। কিন্তু ক্ষমতা বলে রাজনীতির দুর্বৃত্তায়ন কি থেমেছে? আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির দুর্বৃত্তায়ন যেটি আপনার 55 বছর ধরে অব্যাহত গতিতে চলেছে, সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা প্রত্যাশা করেছিলাম যে অভ্যুত্থানের পর বোধহয় একটা পরিবর্তন হবে। কিন্তু রাজনীতির গতিপথ পরিবর্তনের জন্য যে রাজনৈতিক দলের নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছিল, সেই রাজনৈতিক দলও কিন্তু আমাদের গতানুগতিক রাজনীতির ধারার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলেছেন। ফলে আমরা এখন পর্যন্ত এই রাজনীতির দুর্বৃত্তায়নের কথাই বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের কথাই বলেন, সেটার জন্য আমরা যে পলিটিক্যাল ফোর্স প্রত্যাশা করি সেটা কিন্তু আমাদের দেশে এখনো হয়নি। ফলে আমি এটুকু শেষ করতে চাই, এইটুকু বলে শেষ করতে চাই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশে 55 বছরে যেটা চলেছে সেটা থেমে যাবে আকস্মিকভাবে, এটা আমরা প্রত্যাশাও করি না। কিন্তু পরিবর্তনের ধারাটা সূচনা হোক বা ধারাটা সূচিত হওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল, কিন্তু সেই প্রত্যাশাটাও আমাদের পূরণ হয়নি। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি। যেমনটি সিদ্দিকুর রহমান খান বলছিল যে 55 বছরের এক ধরনের ধারাবাহিকতা, ক্ষমতার বলয়ে দুর্নীতি, এই যে দুর্নীতি থেকে রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে আমরা মুক্তি পাচ্ছি না, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ঘাটতি রয়েছে কি? এখানে আসলে তো বলা যাবে না, মোটামুটি সব রাজনৈতিক দলই তো চায় অমরত্ব লাভ করার জন্য, যে আমরা ভালো করি, আমরা সুদীর্ঘকাল ক্ষমতায় থাকি, তারপর আমাদের মৃত্যুর পর আমাদের মাজার হোক, লোকজন লক্ষ লক্ষ মানুষ আমাদের জানাজায় আসুক, এটা সবাই চায়। কিন্তু ক্ষমতায় বসার পরে যে জিনিসটা হয় কি, কিছু মানুষ পর্যাপ্ত শিক্ষা দীক্ষা না থাকার কারণে তাদের লোভ হয়, লালসা হয়। এরপরে রাজনীতি কেন্দ্রিক 18 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, বহু মানুষ, এখানে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই। এখানে ফেরেশতারা আসলে পাগল হয়ে যাবে। এখানে আপনি যে কোনো ফেরেশতা তো জানে যে সে জাস্ট লাইক রোবট, এদেরকে আল্লাহ যতটুকু শিখাই দিয়েছে ততটুকুই। তো এরকম 4-5টা ফেরেশতা যদি আপনি হঠাৎ করে এসে নবাবপুর মোড়ে একটা ছেড়ে দেন, তারপরে শেষে গুলিস্তানে একটা ছেড়ে দেন, ও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে যাও, এই পৃথিবীতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। এত চাঁদাবাজি, এত বদমাশি, লোকজন গেল, যাওয়ার সময় দেখা গেল কেউ একটা কান মুলে দিয়ে গেল, কেউ একটু থুতু ফেলে দিল, কিন্তু পানির পিক ফেলে দিয়ে গেল। আবার পানির পিক গিয়ে দেখলো যে সিলেটের মানুষ তারা গুয়া খায়, মানে সুপারি খায়, দুর্গন্ধযুক্ত সুপারি খায়। তো এরকম, তো এইরকম যেখানে ফেরেশতা পাগল হয়ে যাবে, ইভেন আমাদের পুরনো ঢাকা বা বিভিন্ন এলাকাতে যে ইলেকট্রিক তারগুলো আছে, এটা জার্মানির বা জাপানের সবচেয়ে এক্সপার্ট যারা মিস্ত্রি আছে, ওদেরকে যদি বলেন তুমি এরকম একটা তার জোড়া লাগাই দাও, ওর সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে।
বললো যে ওকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। এছাড়া অদ্ভুত কান্ট্রি, এই অদ্ভুত কান্ট্রিতে যে কোনো জিনিস করাটা সফলতা তো পরের ব্যাপার, সাস্টেন করাটাই হলো মানে টাফ ব্যাপার। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি মানে এখন পুনর্জন্ম মানে দেওয়া হতো এবং তার কাছে খালি জন্মের আগে বলা হতো যে তুমি ভবিষ্যতে গিয়ে আবার প্রধান উপদেষ্টা হবা, সে প্রথমেই বলতো ক্ষুধার কসম আমি দুনিয়াতে যাব, আমাকে অন্য প্রাণী বানাও, কিন্তু আমি আর এই রাজনীতিতে আসবো না। তো সেই রাজনীতি এখন যারা সরকারি দলে আছে, বিরোধী দল আছে, তারা রাজনীতি করছে। ফলে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি, কিন্তু এভরিডে দে হ্যাভ টু ফেস অ্যান্ড সলভ হিউজ প্রবলেম। এখন সেই প্রবলেমটা সলভ করে এইভাবেই চলতে থাকবে, আমরা সমালোচনা করব, তারা করতে থাকবে, তারা কাজ করতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। তবে গত 90 ডেসে যেটা নতুন যে জিনিস আছে, যে উনি যেটা বললেন, আমাদের ভাই যেটা বললেন সিদ্দিক ভাই, যে নর্মালি প্রধানমন্ত্রী অনেক কথাবার্তা বলে, সেই প্রধানমন্ত্রীর কথাবার্তা আমাদের প্রধানমন্ত্রী সীমিত কথা বলছেন, অল্প কথা বলছেন, এরপরে রাগ হচ্ছে না, মুখ ঠুক বাঁকা করে আগের প্রধানমন্ত্রী যেভাবে ধমক দিতেন ওরকম দিচ্ছেন না, আঙ্গুল উঁচু করছেন না, এখনও পর্যন্ত আঙ্গুল উঁচু করে নাই, খালি একটা কথা বলছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই এক প্ল্যানের কারণে তারা যেভাবে ঠাট্টা মস্করা করতেছে, উনি যদি আরও এরকম 4-5টি ইংরেজি বলতেন, না জানে ওনাকে কী অবস্থা করতো। এই সমালোচনার ভিডিও কিন্তু যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন। সরকারকে আস্থার সংকটে পড়েছে কিনা, সরকারের মাত্র 3 মাস অতিক্রম করেছে। আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, সরকারের বয়স মাত্র 3 মাস, ইতোমধ্যেই কেন আমরা দেখছি যে সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মধ্যবর্তী নির্বাচনের এই প্রসঙ্গ আসছে কেন? সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে? সম্ভবত এর কারণ হলো যে আমরা জানি যে জুলাই আগস্ট বিপ্লবের পরে ক্ষমতা যেভাবে ছুটছিল সেটা পুরোটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং তার ইচ্ছার উপরে। তো সেখানে যে ওয়েবগুলো কাজ করেছে, যে স্যার আপনি 5 বছর থাকেন, 50 বছর থাকেন, আজীবন থাকেন, বহু মানুষ, এই জামাতের যারা হুজুর ছিল তারা তো হাজার হাজার মানুষকে নিয়ে মোনাজাত করেছে যে ইউনূস যতদিন জীবিত আছে, আল্লাহ তুমি এখানে আর কোনো ইলেকশন দিও না। তো এভাবে আসলে একটা বছর 24 থেকে একদম 2025-এর এপ্রিল মে পর্যন্ত মোটামুটি এই ওয়েবটা ছিল। পরবর্তীতে যখন দেখা গেল যে সেটা আর পারা যাচ্ছে না, তখন জামাতকে এবং এনসিপিকে ক্ষমতা আনার জন্য এনসিপি তৈরি হলো এবং জামাতকে ওইভাবে হাইলাইট করা হলো। পরবর্তীতে দেখা গেল সেটাও সম্ভব হচ্ছে না, সেটা সম্ভব হচ্ছে না, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পরে। তখন যেটা প্র্যাকটিক্যালি হলো, লন্ডনে গিয়ে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একেবারে যেটাকে বলা হয় ট্রফি, মানে আপনি জয়লাভ করবেন, আপনি ক্ষমতা নেবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, একেবারে হাতে পায়ে ধরে এটা তার কাছে দিয়ে আসা হয়েছে লন্ডনে। এটা এখন ওপেন সিক্রেট। বিনিময়ে তারেক রহমান সাহেবের কাছে কিছু কমিটমেন্ট তারা আশা করেছিল। এখন সেই কমিটমেন্টগুলোকে আমরা জানি না, যেটা আন্দাজ করি যে আমাকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জামাতকে জাতীয় সরকার করতে হবে, এইসব সুযোগ সুবিধা দিতে হবে, ক্ষমতাটা আসলে ভাগাভাগি করতে হবে। তো সেইভাবেই সবাই খুব তা দিচ্ছিল, মুছে তা দিচ্ছিল। কিন্তু এখন দেখা গেল গত 3 মাসে এর একটা লক্ষণও দেখা যাচ্ছে না, একটা সিঙ্গেল ওয়ান লক্ষ্য দেখা যাচ্ছে না। তো এখন চিন্তা করলো, আল্লাহ 3 মাসে যদি এই অবস্থা হয়, 6 মাস পরে তো আমাদেরকে ডলা দেবে রীতিমতো, আমাদেরকে সহজে ছাড়বে না। তো কাজেই আগের থাকতেই যদি আমি ওরে বাবা ওরে মা গোবরে চিৎকার শুরু করি, তাহলে হয়তো সরকারকে যতটা সম্ভব বিব্রত করা সম্ভব, বাসরাতে বিড়াল মারার মতো। তো এর বাইরে আমার অন্য কোনো কারণ আমি দেখছি না। এবং বিএনপি তো একটা অবুঝ দল না, তারা তাদের যে ইতিহাস, সেই ইতিহাসে খন্দকার মোশতাকের পরে যে একটা টার্মাইল বাংলাদেশের অবস্থা ছিল, তো সেই পরিস্থিতি তারা মোকাবেলা করেছে। এরশাদ জামানার পুরো 9টা 9.5 বছর, তারপরে শেখ হাসিনার যে গত 17 বছর, এর আগে আরও 5 বছর। তো যার জন্য এই ধরনের ব্যাড পরিস্থিতি মোকাবেলা করার তো অভিজ্ঞতা তাদের আছে। তো আবার জামাতও চিন্তা করছে যে আমরা তো তাহলে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আমরা আগেই ভালো ছিলাম। আর ভালো ছিলাম এর কারণ হলো এই যে ঘটনাগুলো যা ঘটেছে জুলাই আগস্ট বিপ্লবের সময় 7 পয়েন্ট
মানে কি যেন 7.65 বোরের যে রাইফেল, থানা লুট, পুলিশ হত্যা, তারপর শেষে যে জুলাই আগস্ট বিপ্লবের সময় আরও অনেক ছাত্র হত্যা, এই ঘটনাগুলো আলটিমেটলি তো কাউকে না কাউকে দায়ী নিতে হবে। তো বিএনপি যখনই একটু রিজনেবল সময় পাবে তখন সে আসতে হলে ওদেরকে টুটি চেপে ধরবে, যে প্রধানমন্ত্রী যেভাবে দুর্নীতিবাজদের চেপে ধরছে, এখন সেটার পরিবর্তে দেখা গেল যে জামাত এবং এনসিপি টুটি চেপে ধরবে, তখন আসলে তাদের একটা শব্দ করারও কিন্তু সময় থাকবে অসংখ্য না। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি, অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। সম্প্রতি দেশের 3টে স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। এই প্রসঙ্গে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন, বাংলাদেশপন্থী দল নয়। তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এই যে রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগ প্রশ্নে যে অভিন্ন অবস্থান, তার রাজনৈতিক বার্তা কি? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে তাদের ক্ষমতাচ্যুতির যে ঘটনা, এটি তো বাংলাদেশে আর ইতিপূর্বে ঘটেনি। ফলে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের আওয়ামী লীগের প্রতি যে বলবো যে আমরা একটা বিরূপ অবস্থান তৈরি হয়েছে, সেইটাকে আরও একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আইসিটি আমাদের যে আইন, সেটা সংশোধন করে এখন রাজনৈতিক দলের বিচারিক প্রক্রিয়াও এখন শুরু হয়েছে। তো এইটা শেষ পর্যন্ত যে কোন জায়গায় থামে আমরা সেটা পাবি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যদি থাকে, তাহলে এর দ্বারা আমাদের এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দল প্রত্যেকেরই কম বেশি এর দ্বারা একটা স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। ফলে এই প্রশ্নে সবার মধ্যে অন্য অনেক ব্যাপারে বিরোধ থাকলেও এই প্রশ্নে নিজেদের স্বার্থেই এটার জন্য থাকতে পারে। জনাব গোলাম আলা রনি, যেমনটি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান ইঙ্গিত করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সবারই এক ধরনের স্বার্থ আছে, এই বিষয়ে যদি 2-4 লাইন মন্তব্য করেন। অবশ্যই সবার স্বার্থ আছে, এখানে এখন স্বার্থ আওয়ামী লীগেরও আছে। আওয়ামী লীগের স্বার্থটা আমি এখন আওয়ামী লীগের স্বার্থই বলি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে কি হলো, আওয়ামী লীগের যে লাভটা হলো এবং সে যে সিম্প্যাথিটা পেল, তার সঙ্গে সঙ্গে সে যে গ্লোবাল একটা কভারেজ পেল, সেই কভারেজের কারণে তার যে অতীতের যে সকল ভুল ত্রুটি, পাপ, গুনাহ ঠুনা সব কিছু এখন পিছনে তারপর আদতে লাভটা আওয়ামী লীগেরই হলো, সবচেয়ে বেশি লাভ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।